চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি যে পুরো আমাদের 30 মার্কস, তার মধ্যে সব থেকে বেশি এখান থেকে আসছে। এরপরে কোনটা থেকে আসছে? আরেকটা কি আছে আমাদের? পেডাগজি, তাই তো? তো সব থেকে বেশি এখান থেকে আসে 15 নাম্বার, 10 বা 5 নাম্বার এখান থেকে, বাকি নাম্বারটা এখান থেকে। আজকে আমরা এটা পড়বো। এটা পড়তে একটু টাইম লাগে, কিন্তু আমি তোমাদের এটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, কারণ এটা তোমরা পড়েছো, অনেকগুলো সাবজেক্টের পেডাগজি পড়েছো। কিসের পেডাগজি পড়েছো? এসএসটি পড়লেই 2-3 দিন আগেই, তাই না? এসএসটির পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 2 এর পেডাগজি পড়েছো, মানে ইংলিশের, মনে আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। এসএসটির পেডাগজি এখান থেকে পাবে, ইংলিশের পেডাগজিও তুমি এখানে কিছু পাবে। আর কি পড়েছো? ম্যাথের পেডাগজি হলো আজকে। আর কিছু রয়েছে? ইভিএস পেডাগজি আমি পড়িয়েছি। যতগুলো সাবজেক্ট হয় সবগুলোরই পেডাগজি পড়তে হয় আমাদের। তার মানে এখন বাকি কি আছে? বাংলার। আর কিছুর বাকি আছে পেডাগজি? নেই। এবার বাংলার পেডাগজিটা হচ্ছে ইংলিশের পেডাগজির মতনই, একই রকমই ল্যাঙ্গুয়েজের পেডাগজি হয়, তাও আমরা বাংলা পেডাগজি পড়াবো। আর এই পেডাগজিটা হচ্ছে, যে পেডাগজি আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টের পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্টের লাস্ট পার্ট। এবং এই পেডাগজির সঙ্গে বাকিদেরও আমরা মিলগুলো পাবো। না, ম্যাটেরিয়ালটা নাও একটু, শুরু করি আমরা। দেখবে সব বারবার একই জিনিস আসছে। পেডাগজির একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা আছে, সেটা হচ্ছে কি বলতো? সিসিই। কি এটা আমাদের? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। আরেকটা আমরা পড়েছিলাম অ্যাসেসমেন্ট। সব পেডাগজিতে এটা আসবেই। ওই জন্য আমি যখন চাইল্ড ডেভেলপমেন্ট পড়াচ্ছিলাম, তখন আমি এই চ্যাপ্টারটা পড়িয়ে দিয়েছিলাম, তখন থেকেই তোমরা এই প্র্যাকটিসটাতে আছো। তো এটা বাদে আর কি কি আছে বা কি কি আছে সবগুলো আমরা একটু দেখি। দেখো তোমাদের ম্যাটেরিয়ালে কিছু কিছু জায়গা বোল্ড করে দেওয়া আছে, যেমন মোটিভেশন, ইমোশন দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে বোল্ড করে? প্রবলেম সলভিং বা কিছু একটা আছে না এরকম? প্রবলেম সলভার, মানে একটা বাচ্চা নিজের প্রবলেমগুলোকে কি করে সলভ করছে, সেটা হচ্ছে পেডাগজির প্রথম চ্যাপ্টার। পেডাগজির কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে। তো প্রথম চ্যাপ্টার যেটা, সেটা কি? চাইল্ড এজ এ প্রবলেম সলভার। চাইল্ড কি করে যে কোনো প্রবলেম সলভ করবে। প্রথমত হচ্ছে ওরা কি? আইডেন্টিফিকেশন দ্য প্রবলেম। চিলড্রেন স্টার্ট বাই রিকগনাইজ দ্যাট হার্ডেল এক্সিস্টস। মানে ওর জীবনে যে বিভিন্ন সমস্যা হচ্ছে, এগুলোকে ও প্রথমে রেকগনাইজ করে, এটাতে সমস্যা হচ্ছে, ওটাতে সমস্যা হচ্ছে। তারপর একটা টাইমে বাচ্চারা অনেক কিছু করে। দেখো এখানটা দেখবে অ্যানালিসিস। বাচ্চারা কি করে? নিজের প্রবলেমকে ছোট ছোট জিনিসে অ্যানালিসিস করে। অ্যানালিসিস করা মানে আগের দিন পেডাগজিতে পড়েছিল তোমরা, একটা যে কোনো সমস্যাকে ছোট ছোট পার্টে ভাগ ভাগ করা, ভেঙে ভেঙে দেখা, বিশ্লেষণ করা। তারপরে কি করে ওরা? ডেভেলপিং হাইপোথিসিস। নিজেদের মতো করে হাইপোথিসিস তৈরি করে। এর বাচ্চাদের কথা হচ্ছে একদম। দে মেক এডুকেটেড গেসেস অর মেন্টাল প্ল্যানস অন হাউ টু সলভ প্রবলেম। কারণ আমরা হাইপোথিসিস কি দেখেছিলাম? পেয়েছো সবাই? হাইপোথিসিস কি দেখেছিলাম? মেন্টাল ব্যাপার। হাইপোথিসিসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তাই না? তাহলে এই কাজকর্মগুলো করছে। নেক্সট করছে টেস্টিং সলিউশনস। বিভিন্ন ওরা যে সলিউশন পেলো হাইপোথিসিস থেকে, সেগুলোকে ওরা টেস্ট করবে। এটাকে বলছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। কোনো কোনো ক্ষেত্রে ভুল হয়, কোনো কোনো ক্ষেত্রে ঠিক হয়, ওই জন্য এটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ট্রাই করে যাচ্ছে, ভুল হচ্ছে, ট্রাই করে যাচ্ছে, ভুল হচ্ছে, একটা টাইম পরে গিয়েও ঠিকঠাক আনসারটা পাচ্ছে। লাস্টে কি? ভেরিফিকেশন। ওয়ান্স দ্য প্রবলেম ইজ সলভড, দে ইন্টারনালাইজ দ্য লজিক ফর ফিউচার ইউজ। মানে যখন ও প্রবলেমটা সলভ করে ফেললো, এই যে ট্রায়াল অ্যান্ড এরর মেথডের লাস্ট যে পার্টটা, যেটা থেকে প্রবলেম সলভ হলো, সেটাকে ও কি করছে? আত্মস্থ করে নিচ্ছে। ঠিক আছে? চাইল্ড এজ এ প্রবলেম সলভার, এটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স, তার পরিচয় হচ্ছে এগুলো। এবার তুমি হচ্ছে প্রবলেম সলভিং এর যে চিন্তাধারা বা প্রবলেম সলভিং এর যে এবিলিটি, সেটা তুমি বাড়াবে কি করে? প্রথম গল্প দিয়ে দিচ্ছে প্রোভাইডিং ওপেন এন্ডেড চ্যালেঞ্জেস। তাকে এমন কিছু চ্যালেঞ্জেস, ওপেন এন্ডেড কোশ্চেন, ওপেন এন্ডেড চ্যালেঞ্জেস একই জিনিস, তাকে এমন কিছু চ্যালেঞ্জেস দিতে হবে যার জন্য তাকে ক্রিটিক্যালি থিঙ্ক করতে হয় বা ক্রিটিক্যালি কিছু করতে হয়। তারপরে কি করতে হবে? এনকারেজ ডাইভার্জেন্ট থিঙ্কিং। আমরা কনভার্জেন্ট থিঙ্কিং আর ডাইভার্জেন্ট থিঙ্কিং দেখেছিলাম। কোনটা ডাইভার্জেন্ট? যেটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে, তাই না?
আর কনভার্জেন্টটা কি হচ্ছিল, বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় মিলিত হচ্ছিল, তাই না? এটা কনভার্জেন্ট। তাহলে তাদেরকে কি করতে হবে, ডাইভার্জেন্ট থিং যেন করতে পারে সেটা করতে দিতে হবে। ক্রিয়েট এ ফিয়ার ফ্রি এনভায়রনমেন্ট, অবশ্যই তার জন্য ভয়হীন একটা পরিবেশ তোমাকে রাখতে হবে। ও যদি ওর নিজের ভাবনা ব্যক্ত করতে ভয় পায়, তাহলে তো তাকে ওই পরিবেশে তুমি ঠিকঠাকভাবে ঠিকঠাক পরিবেশ দিচ্ছ না, তাহলে তাকে ওরকম একটা পরিবেশ দিতে হবে। নেক্সটে দেখো, চাইল্ড অ্যাজ এ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর। প্রত্যেকটা চাইল্ড সায়েন্টিফিক ইনভেস্টিগেটর কেন, দেখো খুব সুন্দর দেওয়া আছে। যা পিয়াজও বলেছিল কি বাচ্চারা লিটল সায়েন্টিস্ট হয়, আগের দিন আমরা দেখলাম, তাই না? তারপরে কি বলছে, বাচ্চারা কিউরিয়াসিটি, বলছে এভরি হোয়াই অ্যান্ড হাউ। বাচ্চারা যে প্রচুর প্রশ্ন করে, দেখবে ছোট বাচ্চারা এই যে প্রত্যেকটা প্রশ্ন করছে, প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু কোনো না কোনো কারণ রয়েছে, সেই কারণেই তারা করে। মানে আমাদের লেভেল থেকে সেটা মনে হয় বোকামি হচ্ছে, কিন্তু বাচ্চাদের লেভেলে এটার সিগনিফিকেন্স প্রচুর। মানে একজন ইউনিভার্সিটির বা কলেজের যদি প্রফেসর, সে যদি বাচ্চাদেরকে পড়ায়, সে কখনোই বাচ্চাদেরকে পড়াতে পারবে না, কারণ সে সেই লেভেলে যেতে পারবে না। কিন্তু একজন প্রাইমারি টিচার, তাকে যদি প্রপার ট্রেনিং, প্রপার পড়াশোনা করানো যায়, সে হয়তো একটা টাইম পরে গিয়ে ইউনিভার্সিটিতে বা কলেজে পড়াতে পারবে, প্যাসিভ লার্নিং যেটা করাচ্ছে সেটা তিনি করাতে পারবেন। কিন্তু কলেজের টিচার যেহেতু উনি অভ্যস্ত হয়ে গেছেন একটা পরিবেশের মধ্যে থেকে, যেখানে উনি অ্যাক্টিভলি কাজ করছেন, বাচ্চারা প্যাসিভলি শুনছে, মানে স্টুডেন্টরা, তো সেই লেভেলে যেতে পারা যায় না। তো সেই লেভেলে যাওয়ার জন্য বাচ্চাদের কি করতে হবে, কিউরিয়াসিটি, মানে প্রত্যেকটা প্রশ্নের যে প্রশ্ন করছে ওরা, সেটাকে তোমাকে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অবজারভেশন। বাচ্চারা কি করছে, ওরা ওদের 5টা সেন্স, সেন্সারি মোটর, ওই 5টা সেন্স দিয়ে ওরা কি করছে, সব অবজার্ভ করছে, সব কিছু বোঝার চেষ্টা করছে। দ্বিতীয়ত হচ্ছে এক্সপেরিমেন্টেশন। এক্সপেরিমেন্টেশন দেখো এক্সাম্পল দারুণ দেওয়া আছে, বলছে দে প্লে উইথ অবজেক্টস টু সি হোয়াট হ্যাপেন্স। খেলতে খেলতে বোঝে যে কি হয় এর সঙ্গে। বাচ্চারা কি করছে, একটা খেলনা নিচ্ছে, খেলনাটাকে নিয়ে মাটিতে ফেলছে, দেখছে যে এটা ড্রপ হচ্ছে কিনা, এক্সপেরিমেন্ট করছে, ঠিক আছে? ওটা করতে হয়তো খেলনাটা ভেঙেও যেতে পারে, সব খেলনা তো লাফায় না, তাই না? তো ও এক্সপেরিমেন্টগুলো করে। প্যাটার্ন রিকগনাইজেশন, তারপরে কি করছে, যে রেগুলারিটিস গুলো ও নোটিস করছে। মানে ধরে নাও অনেকগুলো খেলনা ফেললো, ফেলার পরে দেখলো শুধু বলটাই লাফাচ্ছে, তার মানে বুঝলো বল শেপের যে জিনিসগুলো সেগুলো লাফায়। এখানে এক্সাম্পল দিয়েছে যে সুইচ অন করলে বাল্ব জ্বলে, বাচ্চারা সুইচের দিক প্রতি খুব আকৃষ্ট হয়, দেখবা ওখানে গিয়ে অন অফ করতে চায়, কারণ ও প্যাটার্নটা বুঝে গেছে যে আমি যদি এখানে হাত দিই, আমার হয়ে কেউ একটা কাজ করে ওটা অন করে দিচ্ছে, ঠিক আছে? ও প্যাটার্ন রেকগনাইজ করেছে। নেক্সট হচ্ছে ড্রয়িং কনক্লুশন। ওই যে আগের থিওরি যেটা, মানে ভেরিফিকেশন যেটা, মানে কনক্লুশনে এসে ও সেটাকে মাথায় লোড করে নিচ্ছে। এবার হচ্ছে রোল অফ এ টিচার, তুমি কি করবে? প্রথম কাজ বাইরে থেকে হেল্প করে দেওয়া, সেটা কি ফ্যাসিলিটেশন, স্ক্যাফোল্ডিং। ফ্যাসিলিটেটারও তাই, একই, মানে ওকে পরিবেশ দিয়ে দেওয়া। স্ক্যাফোল্ডিং, তুমি ওকে হিন্টস দিচ্ছ, তাই না? রিসোর্স, ও যদি ওর আশপাশে বল খেলনা এগুলো না পায়, বা 3D অবজেক্ট যদি না পায়, তাহলে ওর তো সেই ধারণাগুলো কমপ্লিট হবে না। ওই জন্য তাকে তুমি রিসোর্সফুল একটা এনভায়রনমেন্টে রাখলে, ব্লক দিয়ে দিলে, তারপরে ওভাল শেপের কিছু দিলে, কিউবয়েড শেপের কিছু দিলে, এগুলো দেখে দেখে এগুলো হাতে নেড়ে চেড়ে ও নিজের জ্ঞানটা তৈরি করতে শুরু করলো, ঠিক? এনকারেজিং এনকোয়ারি, ও যখনই কোনো প্রশ্ন করছে, তুমি ওকে তুমি একটা অন্য কিছু কাজ করছো, ওই জন্য তাকে ধমক দিয়ে দিচ্ছ যে এত প্রশ্ন করো না বা কিছু, এটা না করে ও যে এনকোয়ারি করছে সেটাকে তোমাকে কি করতে হবে, এনকারেজ করতে হবে, ওর প্রশ্নটাকে ভ্যালিডিটি দিতে হবে, এবং ওকে তোমাকে এনকারেজ করে দিতে হবে এই কাজটার জন্য। আচ্ছা, এখানটাতে আবার ওই কিছু দেখবে কিওয়ার্ড দেওয়া রয়েছে, অ্যাক্টিভ পার্টিসিপেশন মানে ঠিক হবে, ইনকোয়ারি বেসড লার্নিং ঠিক হবে সবসময়, হ্যান্ডস অন অ্যাক্টিভিটি ঠিক হবে, ডিসকভারি লার্নিংও তাই, ক্রিটিক্যাল থিঙ্কিংও তাই, এগুলো থাকলেই সব ঠিক হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা করে প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, দেখবে এটা উত্তরও দেওয়া আছে, না পারলে উত্তর দেখতে পারো। আচ্ছা, উত্তর না দেখে বলো, হুইচ অফ দ্য ফলোয়িং, বলছে সায়েন্টিফিক ইনভেস্টিগেটর কোনটার জন্য বেস্ট। প্রথমত বলেছে এ চাইল্ড হু মেমোরাইজেস অল ফর্মুলাস ফ্রম দ্য টেক্সট বুক। যে মেমোরাইজ করে সে সায়েন্টিফিক ইনভেস্টিগেটর না, সে নয়। তারপরে কি, এ চাইল্ড হু লুকস ফর প্যাটার্ন অ্যান্ড এক্সপ্লোরস দ্য এনভায়রনমেন্ট থ্রু ট্রায়াল অ্যান্ড এরর। এটাই হবে, ও প্যাটার্ন দেখছে, তাই না, এক্সপ্লোর করছে এবং ট্রায়াল অ্যান্ড এরর মেথডে। তারপরটা কি আছে, এ চাইল্ড হু ফলোস টিচার্স ইনস্ট্রাকশনস উইদাউট আস্কিং কোশ্চেন্স। এটাও তো হবে না, টিচারকে যদি কোশ্চেন আস্ক করতো তাহলেও কিন্তু সায়েন্টিফিক ইনভেস্টিগেটর বলতে পারতাম, কিউরিসিটি ছিল। এ চাইল্ড হু অ্যাভয়েডস মিস্টেক্স টু গেট হাই মার্কস, এটাও কিন্তু হবে না, ভুল করতে করতেই শেখে বাচ্চারা। বাচ্চারা তো প্রথমে মিস্টেক অ্যাভয়েড করতে পারবে না। তোমরাও যেমন প্রথম দিকে 20-তে কম পেতে, এই 30-এ কম পেতে, এখন ভালো পাচ্ছ, আরো ভালো পেতে হবে, এই হচ্ছে বিষয়। প্রথম দিকে ভুল করেছো বলে এখন পাচ্ছ। এবার হচ্ছে অল্টারনেটিভ কনসেপশনস অফ লার্নিং ইন চিলড্রেন। বাচ্চারা অল্টারনেটিভ কি কিভাবে শিখছে, এটাতে একটা বিষয় আছে,
যে বাচ্চারা সবসময় ভুল হয় না, প্রথম গল্প। আর দ্বিতীয় গল্প হচ্ছে বাচ্চারা কোনো মানে ফাঁকা জিনিস না, যে ওকে তুমি যাই বলবে ও সেটাই শুনবে। বাচ্চাদের নিজস্ব মতামত রয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে নাইভ থিওরি বা অল্টারনেটিভ কনসেপশনস বলে এটাকে। চলো দেখি আমরা কি কি বলছে। বলছে আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স এরর্স অ্যাজ সিগনিফিক্যান্ট স্টেপস ইন দ্য লার্নিং প্রসেস। মানে ও বাচ্চাটা যেটা ভুল করছে সেই এররটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট রয়েছে তার শিখনের প্রসেসের মধ্যে। কেন? সে কি ভুলটা করছে, কোন লজিকে ভুলটা করছে, তুমি যখন সেটা জানছো, এটাকে বলা হয় কি, বাচ্চাদের এররটাকে বলা হয় বাচ্চাকে জাননা। বাচ্চা যেটা ভুল করেছে তার মানে বাচ্চা ভুলের পেছনে কোনো কারণ আছে, সেই কারণটা তোমাকে জানতে হবে কেন এই ভুলটা করেছে। বলছে অল্টারনেটিভ কনসেপশনস আর আইডিয়াস, এটা হচ্ছে এক ধরনের আইডিয়া দ্যাট চিলড্রেন ডেভেলপড বেসড অন দেয়ার ওন এক্সপিরিয়েন্স অ্যান্ড লজিক, যেটা ওরা নিজেরাই তৈরি করে এক্সপিরিয়েন্সের মাধ্যমে এবং নিজের যুক্তির মাধ্যমে। বাচ্চাদের যুক্তি তো তখন কম থাকে, ধীরে ধীরে যুক্তি হয়, তাহলে নিজের মাধ্যমে করছে, এটা ভুল হতে পারে। বিফোর রিসিভিং ফর্মাল ইনস্ট্রাকশন, ফর্মাল ইনস্ট্রাকশন কে দেয়? ফর্মাল ইনস্ট্রাকশন টিচার দেয়। যে ফর্মাল ব্যক্তি, ফর্মাল টিচার, সে ওকে ফর্মাল ইনস্ট্রাকশন দেবে। আর ওর বন্ধুরা কি করবে? বন্ধুরা হয়তো ওর সঙ্গে ইয়ার্কি ফাজলামি করছে, ওই যে বল না ফর্মাল ড্রেস আর ক্যাজুয়াল ড্রেস। তাহলে ফর্মাল ইনস্ট্রাকশন ও পাওয়ার আগেই নিজের লজিক হোক বা নিজের এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিছু একটা ধারণা তৈরি করছে, সেটাই হচ্ছে কি অল্টারনেটিভ কনসেপশনস। বুঝলে? তারপর বলছে দে আর নট রং ইন দ্য চাইল্ডস মাইন্ড, দে আর লজিক্যাল বেসড অন দেয়ার লিমিটেড এরিয়া। ওরা নিজের মাইন্ডে কিন্তু ভুল না, কারণ ওদের তো বিস্তরটা, জ্ঞানের বিস্তরটা আমাদের মতো এত না। আমরা কোনো বাচ্চা বড়দেরকে বলি না বাচ্চার মতো কেন কথা বলছিস, আমরা ভাবি যে বাচ্চারা সব ভুলভাল বকে। আগের দিন ও যেটা বলছিল যে বাচ্চাদের লজিক থাকে, ওর লজিক অনুযায়ী ওটা ঠিক, বা ওর ক্ষেত্র অনুযায়ী ওটা ঠিক। তোমাকে ওর ক্ষেত্রটা বুঝতে হবে, এবং এটার পরে কি করতে হবে, ও হয়তো কিছু একটা ভুল বললো, তখন তুমি বললে হ্যাঁ বোকা, এরকম কিছু করে দিলে, এই জিনিসটা তোমার করা যাবে না। ওর ভুলটাকে তোমাকে প্রথমত ধীরে ধীরে শুধরাতে হবে। বিভিন্ন মেথড আমরা অভ্রদীপ স্যারের ক্লাসেও পড়েছিলাম, যে ডাইরেক্ট না করে ইনডিউস করে হোক, এইভাবে হোক, বা ওকে সক্রেটিস মেথড যেটা বলেছিল, ধীরে 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 জিজ্ঞেস করে করে, প্রশ্ন করে করে, তাই না? এরকম মেথড ওকে ঠিক করতে হয়। দেখো পরেই আছে এগুলো। দেখো একটা এক্সাম্পল দিয়েছে, মানে অল্টারনেটিভ কনসেপশনস, এগুলো কিসের এক্সাম্পল? অল্টারনেটিভ কনসেপশন বা নাইভ থিওরির, ঠিক আছে? মানে বাচ্চার কনসেপ্টটা অল্টারনেটিভ ওয়েতে থেকে গেছে ওর মাথায়, ভুল হবে। তাহলে প্রথম চ্যাপ্টার হলো, দ্বিতীয় চ্যাপ্টার হলো অল্টারনেটিভ কনসেপশনস। দেখছিলাম যে বাচ্চাটা কি ভাবছে, যে চাঁদ ওকে ফলো করছে, তার মানে চাঁদ ইজ এ মুভিং অবজেক্ট। কিন্তু চাঁদ বেসিক্যালি কি, চাঁদ মুভিং অবজেক্ট, কিন্তু চাঁদ বাচ্চাকে ফলো করে না, ঠিক না? এই হচ্ছে বিষয়। তো এই থিওরিগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় নাইভ থিওরি, যেগুলো বাচ্চারা ফর্মাল ইনস্ট্রাকশন না পেয়ে নিজে থেকে যেগুলো তৈরি করে। এবার এটাকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে বাচ্চারা যে ভুল করে, এই ভুলটাই ওদেরকে বোঝার একটা রাস্তা। দ্বিতীয় রাস্তা কি? ব্রিজ টু নিউ নলেজ। ওরা নতুন জিনিস যে শিখবে সেটার ব্রিজ হচ্ছে টিচারের গাইড এবং ওর ভুল, এই দুটোর মাঝখানে ব্রিজটা তৈরি হয়, ঠিক আছে? এবং এটা অ্যাক্টিভ লার্নিংয়ের মাধ্যমে হবে। কমন সোর্সেস অফ অল্টারনেটিভ কনসেপশনস, কীভাবে এই নাইভ থিওরিগুলো বা ভুল যে থিওরিগুলো যেগুলোর মাথায় জমা হচ্ছে, সেগুলো কীভাবে হতে পারে? প্রথমত হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, বন্ধুদের কাছে ভুলভাল খবর শুনছে, এটার মাধ্যমে তো খুবই হয়। আমাদের বন্ধুরা এখনো ভুলভাল অনেক খবর দেয়, ঠিক আছে? তো সেটার মাধ্যমে হয়। তারপরে হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স, বন্ধুদেরটা কোথায় ছিল? ও সোশ্যাল ইন্টারাকশন বলে দিয়েছে একবারে, হ্যাঁ। আচ্ছা, প্রথম পয়েন্টটা হচ্ছিল পার্সোনাল এক্সপিরিয়েন্স। ওই যে দেখো লেখা আছে এক্সাম্পল গিভেন, হেভি অবজেক্টস অলওয়েজ সিঙ্ক। ভারী ভারী জিনিসে সবসময় ডুবে যায়, এটাও বিশ্বাস করে নিয়েছে কোনো একটা জিনিস দেখে নিয়ে। এবার এই বিশ্বাসটা ভাঙার জন্য কি করতে হবে তাহলে? ভারী অবজেক্ট ডোবে, মানে বাচ্চা এখানে বেসিক্যালি বলতে এসেছে যে বড় অবজেক্ট ডুবে যায়, তো বড় একটা কাঠের টুকরোকে দিয়ে দিতে হবে। ও তখন বুঝতে পারবে যে না, কাঠের টুকরোটা ডুবছে না। অত বড় অন্য কোনো জিনিস হয়তো ডুবে যাচ্ছে, কিন্তু কাঠের টুকরো ডুবছে না। সেখান থেকে ওর ধারণা তৈরি হবে বস্তুর ঘনত্ব সম্বন্ধে, যে বস্তু বেশি ঘন সেটা ডুবে যাচ্ছে, যেটা জলের থেকে কম ঘন সেটা ডুবছে না, ঠিক আছে?
আচ্ছা, তারপরে কি হয় ল্যাঙ্গুয়েজ। এই যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে ভুলগুলো হয়, লেখা আছে দেখো দ্য সান রাইজেস, এটাতে বাচ্চা ভাবে যে সান উপরে উঠছে, মানে সানই ঘুরছে পৃথিবীর চারপাশে। এটার এক্সাম্পল ওই যে বলেছিলাম, কবিতার একটা কথা বলেছিলাম না, দিনের বেলা রাত যদি হয় রাতের বেলা দিন হবে না কেন, বাচ্চাটাও যে মাকে প্রশ্ন করছিল। হ্যাঁ, কারণ ও ল্যাঙ্গুয়েজটাকে ওইভাবে নিচ্ছে। কবিতাটা হচ্ছে প্রশ্ন, মা গো আমায় ছুটি দিতে বল না। তো হচ্ছে বিষয়, কারণ ওই ল্যাঙ্গুয়েজটাও নাইফ থিওরি তৈরি করছে। ভর দুপুর না ভর রাত কি একটা ছিল না, ওটার জন্য নাইভ, NAIVE, নাইভ থিওরি বা অল্টারনেটিভ কনসেপশনস। যে কনসেপ্টগুলো অল্টারনেটিভ, যে কনসেপ্টগুলো রিয়েল লাইফের সঙ্গে মিল, মানে বাচ্চার কাছে মনে হচ্ছে ঠিক কিন্তু অ্যাকচুয়ালিতে ভুল, সেগুলো অল্টারনেটিভ কনসেপশনস বা নাইভ থিওরিস। ঠিক আছে, আর কি কিভাবে হতে পারে, লিমিটেড অবজারভেশন। অবভিয়াসলি ওর অবজারভেশনটা তো খুব লিমিটেড, বাচ্চা তো অতটা বড় পরিসরে মিশছে না বা বড় পরিসরে অবজার্ভ করছে না, সেজন্য এগুলো হয়। এবার রোল অফ এ টিচার, টিচার কি করবে, আইডেন্টিফিকেশন। প্রথমত আইডেন্টিফাই করবে যে বাচ্চাটা ভুল করছে, তারপরে বাচ্চাটাকে জিজ্ঞেস করে যে তুমি এটা এক্সপ্লেন করো, কেন ভাবছো তুমি এরকম। তখন বাচ্চাটা হয় থতমত খেয়ে যাবে, নাহলে নিজের মতো করে করে দেবে। আমার ভাগনার কথা বলেছিলাম না, যে ও লিখতে শুরু করেছে নিজে থেকেই, লাস্টে গিয়ে ইয়টা লিখতে পারছে না, তখন এরকম করেছে। আমাদের স্কুলে এরকম করে ইয় লেখে। ঠিক আছে, তো যাই হোক, তারপরে ও শিখবে। তারপর হচ্ছে অ্যাভয়েড ইমিডিয়েট কারেকশন। তুমি সঙ্গে সঙ্গে ওকে বকে না দাও, বকে সঙ্গে সঙ্গে কারেক্ট না করে তোমাকে কি করতে হবে, ক্রিয়েট কগনিটিভ কনফ্লিক্ট। কগনিটিভ কনফ্লিক্ট মানে ইম্পর্টেন্ট টার্ম, বলো কগনিটিভ কনফ্লিক্ট, সহজ জিনিস। দুটোর মানে জানো, কগনিটিভের মানে তো জানো, কনফ্লিক্ট মানে অভিঘাত, দ্বন্দ্ব। তাহলে কগনিটিভ কনফ্লিক্ট মানে ওর মাথায় যেগুলো অলরেডি থিওরি আছে সেগুলোর মাঝখানে তুমি যুদ্ধ লাগিয়ে দাও। এই যে চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে বা বাচ্চাটাকে ফলো করছে, এগুলো নিয়ে কিছু একটা ওর মাথায় তুমি একটা দ্বন্দ্ব লাগিয়ে দাও, দিয়ে ও বুঝবে যে না সত্যি এরকম হয় না, তাই না। রাস্তায় যেতে যেতে, ট্রেনে যেতে যেতে মনে হয় না গাছগুলো ঘুরছে। এই থিওরিটাই চাঁদের উপরে কাজ করে, তোমার যত দূরের অবজেক্ট তত মনে হয় ওগুলো স্ট্যাটিক রয়েছে বা ওগুলো তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, সূর্যও কিন্তু ঘোরে, জানো তো, পৃথিবীর চারপাশে না। না 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 না, সৌরজগৎ তো এটাই রে, সূর্যের যে জগৎটা ওটাই সৌরজগৎ। হ্যাঁ, মিল্কি ওয়ে, মিল্কি ওয়েকে প্রদক্ষিণ করছে। মিল্কি ওয়েটার নাম কি, মিল্কি ওয়েটাকে আমরা কি বলি বাংলা, আকাশগঙ্গা। আকাশগঙ্গাকে ও প্রদক্ষিণ করছে, আকাশগঙ্গার সেন্টার হয়তো কোনো ব্ল্যাক হোল আছে যেটাকে ও প্রদক্ষিণ করছে। সব এসব দেখবে, মিল্কি ওয়ের মতো যেসব আর কি ইউনিভার্সাল জিনিসপত্র, ওগুলো দেখবে ঘুরছে, রোটেটিং জিনিস সব, সবাইকে নিয়ে ঘুরছে, পুরো সৌরজগৎকে নিয়ে ঘুরছে। মানে এরকম সূর্য যাচ্ছে আর আমরা এরকম করতে করতে যাচ্ছি, বুঝতে পারলে। হচ্ছে আমরা সেখানে সেখানে যাচ্ছি। এবং অনেক মজার জিনিস আছে, সূর্যের যে সৌরজগতের বাইরের বিষয়টা কেমন, ওটা আমরা এখন ভয়েজারের মাধ্যমে জানতে পারছি। সূর্য আমাদের প্রোটেক্টও করে, সূর্য আমাদের যেমন ডিস্ট্রয় করে, ও আমাদের প্রোটেক্টও করে। সৌরজগৎ কোনটাকে বলা হয়, সূর্যের যে এনার্জি যতদূর পর্যন্ত যায় সেটাই সৌরজগৎ। নেপচুন প্লুটো পর্যন্ত ওরকম করে ভাবলে হবে না, ওর বাইরে সূর্যের এনার্জি পৌঁছাচ্ছে না, তখন ইন্টারস্টেলার রেডিয়েশন পৌঁছায়, অন্য তারার আলো পৌঁছায় কোনটাতে, যেটা ভয়েজার পাচ্ছে। অন্য তারার আলো বলা ভুল, রেডিয়েশন পৌঁছাচ্ছে। সূর্য তো রেডিয়েট করে সব কিছু, হিট বা ওই জন্য বাইরে মানে যারা স্পেসে থাকে ওদের রেডিয়েশনের জন্য ক্ষতি হয়, বোন ডেন্সিটি কমে যায়, হাড় হাড় ক্ষয় হয়ে যায়। কার হয়েছিল, আমাদের ভারতীয় বংশোদ্ভূত রিসেন্ট সুনিতা উইলিয়ামস আটকে গেছিল। যাই হোক, কগনিটিভ কনফ্লিক্ট করতে হবে, ওর মাথায় যেগুলো থিওরি আছে সেগুলো নিয়ে ও চিন্তা ভাবনা করবে, ডিসকাশন অ্যান্ড ডিবেট, ওরা ডিসকাস করতে করতে, ডিবেট করতে করতে ঠিক একটা কনক্লুশনে পৌঁছাবে। তবে এরপর আছে নাইভ থিওরি, দ্য ফর্মাল ইনিশিয়াল আইডিয়াস চিলড্রেন হ্যাভ অ্যাবাউট হাউ থিংস ওয়ার্কস। মানে বাচ্চারা ইনফর্মাল, মানে যেটা বেসিক্যালি
বাচ্চারা নিজেরা ফর্ম করে। আমি নাইফ থিওরি একটা বলেছিলাম, শিয়ালদা বলেছিলাম, আমি ভাবতাম ওখানে শিয়াল থাকে, বউ বাজারে বউ থাকে, এগুলো নাইফ থিওরি, ঠিক আছে? তো এই হচ্ছে নাইফ থিওরি। কগনিটিভ কনফ্লিক্ট দেখলে কনসেপচুয়াল চেঞ্জও আমরা দেখলাম, মানে ভুল ধারণাটা ভাঙবে। অল্টারনেটিভ কনসেপশন ভাঙলো মানেই সেটা কনসেপচুয়াল চেঞ্জ হলো। স্ক্যাফোল্ডিং দেখেছি আমরা, স্ক্যাফোল্ডিং আর বলবো না। কগনিশন আর ইমোশন, এটা পরের চ্যাপ্টার। কগনিশনটা কি? কগনিশন কি? হ্যাঁ, জ্ঞান। কগনিশন আছে আর একটা হচ্ছে ইমোশন। পেডাগজির কোশ্চেন এটা। কগনিশনটা বেসিক্যালি কে লিড করে আমাদের? জ্ঞান, ব্রেন মানে হেড। ব্লুমস ট্যাক্সোনমিতে পড়েছিলাম না 3H এর কথা। আর ইমোশনালটা হার্ট। তো এই হেড অ্যান্ড হার্টের বিষয় নিয়ে এখানটাতে বলা আছে, ঠিক আছে? এবং বলা হচ্ছে কি, দেখো, ইন মডার্ন পেডাগজি দ্য হেড মানে কগনিশনের কথা বলা হচ্ছে এবং দ্য হার্ট মানে ইমোশনের কথা বলা হচ্ছে আর সিন অ্যাজ টু সাইডস অফ সেম কয়েন, মানে এরা ইন্টার রিলেটেড। একটা কয়েনের দুটো সাইড কি হয়? রিলেটেড হয়। সেরকমই হেড অ্যান্ড হার্ট বা কগনিশন অ্যান্ড ইমোশন, এই দুটো হচ্ছে ইন্টার রিলেটেড। এরা কিন্তু দুটো আলাদা এন্টিটি নয়। হেড যদি ভালো থাকে তাহলে সে হার্টের কাছ থেকে সাহায্য পাবে, হার্ট ভালো থাকলে হেড থেকে সাহায্য পাবে, এরকম হচ্ছে বিষয়টা। মানে তুমি ধরো পড়াশোনা করছো, তোমার হয়তো পড়তে ভালো লাগছে, মানে তোমার হার্ট কাজ করছে, পড়তে ভালো লাগছে মানে তোমার পড়াটা ভালো হচ্ছে, মানে তোমার মাথায় জ্ঞান সঞ্চার করতে পারছো তুমি, জ্ঞান সঞ্চয় করতে পারছো তুমি। তাহলে হেড হার্টকে চালনা করছে কখনো কখনো, কখনো কখনো আবার মানে হার্ট হেডকে চালনা করছে, কখনো কখনো আমাদের হেডটাও হার্টকে চালনা করে, ঠিক আছে? মানে কোনো সাবজেক্টে তোমার ভয় লাগছে কিন্তু পরীক্ষা চলে এসেছে, তোমাকে ওটা পড়তে হবেই, তখন তোমার হার্ট চাইছে না কিন্তু হেডটা কি করছে? সেটাকে চালনা করছে, না তুমি এবার পড়ো, ঠিক? এই হচ্ছে এখানে এই বিষয়টা, মানে এই গল্পতে এইগুলোই বলা আছে। আর আমাদের কগনিশন কিসে কিসে কাজে লাগে? কগনিশন কাজে লাগে মেমোরি বিল্ডিংয়ে, অ্যাটেনশনে কাজে লাগে, পারসেপশন তৈরি করতে কাজে লাগে, রিজনিং করতে কাজে লাগে, প্রবলেম সলভিং করতে কাজে লাগে। ইমোশনস আমাদের কি কি হতে পারে? ইমোশনস হতে পারে আমাদের জয়, আনন্দ, ফিয়ার হতে পারে, অ্যাঙ্গার হতে পারে, অ্যাংজাইটি। অ্যাংজাইটি কখন হয়? হ্যাঁ, হঠাৎ করে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করে দিলাম, পারছো না বা এরকম কিছু সময় অ্যাংজাইটি হতে পারে। অ্যান্ড এনথুসিয়াজম, এনথুসিয়াস্টিক মানে সেই বিষয়টা সম্বন্ধে ওর প্রচুর জানার আগ্রহ রয়েছে। এগুলো হচ্ছে আমাদের কি? ইমোশনস, ঠিক আছে? এবার দেখো, ইমোশনস ইনফ্লুয়েন্স কগনিশন বললাম, কগনিশন ইনফ্লুয়েন্সেস ইমোশন, এটাও আলোচনা করলাম। এরপর হচ্ছে ইমোশন দুই ধরনের হয়। আচ্ছা দেখো, এখানটাতে লেখা আছে কগনিশন ইনফ্লুয়েন্সেস ইমোশনস, এটার এক্সাম্পলটা লেখা আছে দেখো। যখন পরীক্ষা দিতে যাচ্ছে, কগনিশন মানে কি? হেড। হেডটা আমাদের ইমোশনকে ইনফ্লুয়েন্স করছে কি করে? বলছে যখন পরীক্ষা দিতে যাচ্ছে বাচ্চা, তখন যেন বাচ্চার এটা মনে হয় যে ইট ইজ এ অপরচুনিটি টু শো হোয়াট দে নো, মানে এটা তার কাছে একটা অপরচুনিটি যেটার মাধ্যমে বাচ্চাটা কি করবে? ও যেটা জানে সেটা প্রকাশ করতে পারবে। তোমরা যেরকম চাইল্ড ডেভেলপমেন্টের পরীক্ষা দিতে চাইছো, তাই না? এটা হলো তোমাদের হেড হার্টকে চালনা করে দিল, ঠিক আছে? তুমি অপরচুনিটি হিসেবে ভাবলে। আর তোমরা যেটা করছো না, এসএসটি করছো না, সেটার এক্সাম্পলটাই পড়ে দেওয়া আছে। বলছে যদি বাচ্চা মনে করে ইটস এ ট্র্যাপ টু ফেল দেম, এটা একটা ট্র্যাপ, ফাঁদ, যে ফাঁদে পড়লে ও ফেল করে যাবে, এটা যদি মনে করে তাহলে বাচ্চা আবার করবে না। বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের গল্প। তো এই হলো বিষয়। তারপর হচ্ছে পজিটিভ ইমোশনস কি হতে পারে? এনথুসিয়াজম, জয়, ইন্টারেস্ট, এগুলো পজিটিভ। নেগেটিভ কি? ভয় পাবে যেগুলোতে, সেগুলো সবগুলো নেগেটিভ, মানে ফিয়ার, অ্যাংজাইটি। বোর্ডমটা একটা ইমোশন, বোর্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দুটো ইম্পর্টেন্ট টার্ম আছে, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে মেমোরি ব্লক আর একটা হচ্ছে কগনিটিভ লোড। মেমোরি ব্লকটা কি? বলছে এক্সট্রিম স্ট্রেস রিলিজ কর্টিসল। কর্টিসল হচ্ছে এক ধরনের মানে আমাদের ব্রেন থেকে ধরনের ফ্লুইড বেরোয়, সেটাকে বলে কর্টিসল, which can literally block the retrieval of information during an exam. মানে যখন তোমার মাথায় মেমোরি ব্লক হয় তখন তুমি পুরনো কোনো কিছু মনে করতে পারো না,
যখন পরীক্ষাতে গিয়ে পুরোনো জিনিস মনে করতে পারবে না তখন এটার কথা মনে করবে। দিস ইজ মেমোরি ব্লক। এটা আমাদের ব্রেন কন্ট্রোল করে কর্টিসল রিলিজের মাধ্যমে। না, ওটা মনে থাকবে। তো এটা হচ্ছে মেমোরি ব্লক, ব্ল্যাঙ্কিং আউট। এটা অনেকের হয় পরীক্ষার আগে, যে সব ভুলে যায়। রিট্রিভ মানে পুরনো জিনিসকে মনে করা, পুরনো জিনিসকে সামনে নিয়ে আসা, রিট্রিভ করা। রিট্রিভ করতে পারে না। কগনিটিভ লোড, কগনিটিভ লোডটা কি বলছে? হোয়েন এ চাইল্ড ইজ ওরিড, মানে খুব চিন্তার মধ্যে রয়েছে, টেনশনের মধ্যে রয়েছে, এ লার্জ পার্ট অফ দেয়ার মেন্টাল এনার্জি ইজ স্পেন্ড ম্যানেজিং দ্যাট ওরি। সেই চিন্তাটা ম্যানেজ করার জন্য একটা বড় পার্ট সেখানটাতে কাজ করে। বাড়িতে কিছুর জন্য ধরা পড়ে গেছো, এবার বুঝছো যে হবে আমার আজকে ব্যবস্থাটা, তো তোমাকে পড়ানো হচ্ছে কিন্তু তুমি পড়ছো না, তো ওটা হচ্ছে তোমার কগনিটিভ লোড। লিভিং লেস রুম ফর অ্যাকচুয়াল লার্নিং, যেটা অ্যাকচুয়ালি শেখার কথা সেটার জন্য অল্প জায়গা থাকে। দ্য রোল অফ এ টিচার, তুমি কি করবে? টিচার ইমোশনাল সেফটি প্রোভাইড করবে, পজিটিভ রিলেশনশিপস করবে, ইমোশনাল স্ক্যাফোল্ডিং করবে, মানে ইমোশনালিও ওকে হেল্প করতে করতে যা যা করা যায় তুমি সব কিছু করলে, তুমি ওকে ভয়টা দেখাচ্ছ না শুধু। ঠিক আছে? আচ্ছা, অ্যাংজাইটি অ্যান্ড লার্নিং, এই পয়েন্টটা একটু পড়ো। দেখো এখানে লেখা আছে, মডারেট স্ট্রেস ক্যান সামটাইমস হেল্প, বাট হাই অ্যাংজাইটি অলওয়েজ হিন্ডার্স পারফরমেন্স। হিন্ডার্স মানে বাধা দেওয়া। তো মডারেট যে স্ট্রেস দেওয়া হচ্ছে, মানে এতদিন পর্যন্ত যেগুলো আমরা দিয়ে এসেছি 2 মাস ধরে, তো সেগুলো ছিল মডারেট। এই সামনের 1 মাস যেটা দিব ওটা একটু আরেকটু হাই হয়ে যাবে, তখন মেমোরি ব্লক যেন তোমাদের না হয়। তো যাই হোক, মডারেট স্ট্রেস কি করে? আমাদের জানতে সাহায্য করে বা হেল্প করে, বা এই যে বলো অ্যালার্টনেস করে রেখেছে। স্ট্রেসের মাধ্যমে তো আমরা অ্যালার্ট থাকি। আমরা যদি সবসময় রিল্যাক্স করি, সবসময় পার্টি করি, তাহলে আর কি অ্যালার্ট থাকবো, তাই না? তো একটু একটু স্ট্রেস দরকার। হলিস্টিক ডেভেলপমেন্ট তো জানো, এটা নিয়ে বলছি না। মোটিভেশন অ্যান্ড লার্নিং, মোটিভেশন থেকেও প্রশ্ন আসে। 2 ধরনের মোটিভেশন হয়। মোটিভেশন মানে, মোটিভেশনের বাংলাটা কি জানা ছিল? মোটিভেশনের বাংলা যারা বিএড করেছে জানো তো, মানে বিএড একটা স্পেসিফিক টার্ম ছিল, প্রেষণা। প্রেষণা, মোটিভেশন। প্রেষণার মাধ্যমে আমরা শিখনকে কি করে প্রভাবিত করি, বা এই চ্যাপ্টারটাতে আমরা দেখব প্রেষণা এবং শিখনের মধ্যে গল্পটা। দেখো বলা আছে যে মোটিভেশনটা কি? মোটিভেশনটা হচ্ছে ইন এ ক্লাসরুম ইট ইজ দ্য এনার্জি দ্যাট ড্রাইভস দ্য লার্নিং প্রসেস। এই ইঞ্জিন, ইট ইজ দ্য ইঞ্জিন। এটাই হচ্ছে ইঞ্জিনটা যেটা কি করে আমাদের শিখনের যে প্রক্রিয়া সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে মোটিভেশন খুব একটা সিগনিফিকেন্ট জায়গা, তাই না? বাচ্চা মোটিভেটেড থাকলে ভালো পড়াশোনা করবে, না মোটিভেট থাকলে করবে না। তো আমাদের বেশিরভাগ যেসব নাম করা জায়গা সেগুলোতে ডিমোটিভেট করে দেওয়া হয় বাচ্চাদেরকে, তাই না? তো সেটা করা উচিত না। মোটিভেশন আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে ইন্ট্রিনসিক, একটা হচ্ছে এক্সট্রিনসিক। এটা থেকে প্রশ্ন আসে। ইন্ট্রিনসিকটা বাচ্চা নিজে যেভাবে হচ্ছে, মানে যেখানে বাইরের ইনফ্লুয়েন্স কম, আভ্যন্তরীণ, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক। আর এক্সট্রিনসিকটা কি? বাহ্যিক, যেটা আমরা করব, মানে যেটা টিচাররা করবে বা বাবা মা করবে, সেগুলো হচ্ছে, বা বন্ধুও করতে পারে, সেগুলো হবে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক কি? তোমার সিডিপি পড়তে ভালো লাগছে, সিডিপি করতে যাচ্ছ, এটা ইন্ট্রিনসিক। এক্সট্রিনসিক কি? যে সিডিপিতে তুমি যদি ভালো নম্বর পাও তাহলে তোমাকে বই দেওয়া হবে, সেজন্য তুমি ভালো করে করছো। ঠিক আছে? এটাই হচ্ছে ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিকের পার্থক্য, আর কিছু নয়। আর হ্যাঁ বলো। এসএসটিটা পুরোটাই এক্সট্রিনসিক। হুম। দেখো ইন্ট্রিনসিক মোটিভেশনের এক্সাম্পল দিয়েছে, এ স্টুডেন্ট সলভস এ ডিফিকাল্ট ম্যাথ পাজল বিকজ দে এনজয় দ্য চ্যালেঞ্জ। ম্যাথ পাজল সলভ করতে এনজয় করছে বলেও বারবার ম্যাথ পাজলটা চাইছে। অনেক বাচ্চা দেখবে ওই ওই ইয়েটা করে, কি যেন বলে ওটাকে, রুবিক্স। হ্যাঁ। আর এক্সট্রিনসিক কি? ওই যে বলছে টু গেট রিওয়ার্ড অর হাই গ্রেড অর প্রেজ অর টু অ্যাভয়েড পানিশমেন্ট, এগুলোর জন্য তুমি যেগুলো করছো সেগুলো হচ্ছে এক্সট্রিনসিক। ঠিক আছে? ফ্যাক্টরস অ্যাফেক্টিং মোটিভেশন, কি কি ফ্যাক্টর আমাদের মোটিভেশনকে অ্যাফেক্ট করে? দেখো প্রথমে আছে একটা ইফেক্যাস, সেলফ এফিক্যাসি। দেখো তো একটু পড়ে দেখো তো জিনিসটা কি। পেয়েছো? এটা যেদিন তোমরা 15 নভেম্বর না কবে যেন শুরু হয়েছিল তোমাদের ব্যাচ, ওই দিন সবার মাথায় ছিল, পারবো তো, ফর্ম ফিল আপ করবো তো, 1200 টাকা দিয়ে করেনি অনেকে। হ্যাঁ, এক একজন করেইনি ফর্ম ফিল আপ, কারণ পারবো তো কি পারবো না এই মাঝখানে ঝুলছিলাম আমরা। তো সেলফ এফিক্যাসি সেটাই, যে 3 মাসের মধ্যে আমরা করতে পারছি কিনা। মানে বলো, এখানে লেখা আছে দ্য বিলিভ ইন ওয়ান্স ওন এবিলিটি টু সাকসিড,
মানে নিজের এবিলিটির উপরে যে আমি সাকসিড করতে পারবো না সেটার উপরে যে বিলিভটা, সেটা হচ্ছে সেলফ এফিকাসি। এটা দুই রকম হতে পারে। বলছে কি হায়ার সেলফ এফিকাসি যদি থাকে তাহলে এটা কি করে, হায়ার মোটিভেশন দেয়। আর লোয়ার থাকলে মোটিভেশন দেবে না। কেউ যদি ভাবে যে আমি পারবো তাহলে সে মোটিভেটেড থাকবে পুরো প্রসেসটাতে, পড়াশোনা করবে, বুঝলে। তারপরে হচ্ছে কি ইন্টারেস্ট নিয়ে বলার কিছু নেই, টিচার্স অ্যাটিটিউড সবসময় ঠিকঠাক হবে। আর লেভেল অফ চ্যালেঞ্জ, তুমি তাকে কিরকম চ্যালেঞ্জ দেবে, অপটিমাল চ্যালেঞ্জ দেবে, যেটা ওর জেডপিডির মধ্যে, যেটা ওর পারার ক্ষমতা রয়েছে সেটুকুই তুমি চ্যালেঞ্জ দেবে। রোল অফ রিওয়ার্ড, আচ্ছা রোল অফ রিওয়ার্ড দুই ধরনের হতে পারে। বলছে দেখো দ্য ওভার জাস্টিফিকেশন এফেক্ট, মানে যদি তুমি বারবার এক্সট্রিনসিক মোটিভেশন দিতে থাকো, বারবার তুমি ওকে বই খাতা পেন এসব দিতে থাকো, তাহলে রিশ্বত খানা তো খুদ বাপনে শিখায় ওই গানটার মতো হয়ে যাবে, যে ওটা ছাড়াও পাস করছে না। যে 100% মার্কস লাগাবে তো ঘড়ি বারনা ছাড়ি ছিল না 3 ইডিয়টসে, হ্যাঁ তো ওরকম হয়ে যাবে। তো তোমাকে মডারেট দিতে হবে। এবং আরেকটা জিনিস এখানে বলেছে দেখো, ভার্বালি তাকে বারবার প্রেস করতে হবে, তাকে তুমি ফিজিক্যাল কোনো জিনিসপত্র না দিয়ে ভার্বালি প্রেস করো। ঠিক আছে। কগনিটিভ ডেভেলপমেন্ট, পিঁয়াজের ভাইগটস্কির থিওরি জানো তোমরা, এটা নিয়ে নতুন করে কিছু বলছি না, যা যা জানো সেগুলোই আছে। স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ইকুইলিব্রেশন, অবজেক্ট পারমানেন্স, ইগোসেন্ট্রিজম, জেডপিডি, স্ক্যাফোল্ডিং, এমকেও, এগুলোই আছে। নেক্সট হচ্ছে লার্নিং অ্যাপ্রোচেস অ্যান্ড থিওরিজ, কিছু কিছু থিওরি। কনস্ট্রাকটিভিজম এই থিওরিটা কি বিলিভ করে, এই থিওরিটা বিলিভ করে বাচ্চারা নিজেদের নলেজের বা নিজেদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে নিজেদের জ্ঞানকে কি করবে, কনস্ট্রাক্ট করবে, নিজেদের মাধ্যমে করবে। এবং মানে একটা ব্লক করে ওরা কনস্ট্রাক্ট করছে। তাহলে এখানে কনস্ট্রাকটিভিজম এর সঙ্গে কি জড়িত, এক্সপিরিয়েন্স জড়িত। এক্সপিরিয়েন্স কার, ওন, তাই না। কনস্ট্রাকটিভিজম নিয়ে একটা প্রশ্ন এসেছিল, এই থেকে এসেছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্যাবুলার আশা। ট্যাবুলার আশা কি বলছে, ইম্পর্টেন্ট, পড়ো। ট্যাবুলার আশা বলছে যে বাচ্চা বোকা নয়, বাচ্চার মাঝখানে কিছু রয়েছে এবং তোমাকে সেটাকে গুরুত্ব দিতে হবে। দেখো এখানে এক্সাম্পল কি আছে, দ্য আইডিয়া দ্যাট এ চাইল্ড ইজ বর্ন অ্যাজ এ, আচ্ছা 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 সরি ব্ল্যাঙ্ক স্লেট, আচ্ছা সে নিতে পারবে। জন লকের একটা থিওরি ছিল, এটা করেছিল যখন বলেছে বাচ্চাটি হচ্ছে একটা খোলা মানে স্লেট, ও আস্তে আস্তে এনভায়রনমেন্টের সাথে ওর মধ্যে এরকম এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে ডেভেলপমেন্ট আছে। ঠিক, তাহলে আমি উল্টো বলে দিয়েছিলাম, তাই না। তাহলে ট্যাবুলার আশা বলছে যে বাচ্চাকে তুমি যা যা দেবে বাচ্চা সেই সব জিনিসপত্রগুলো রিসিভ করতে পারবে। ঠিক। ডিসকভারি লার্নিং বলার কিছু নেই, ডিসকভারি মানে করতে করতে শিখবে। ইনসিডেন্টাল লার্নিংটা একটা অন্যরকম। ইনসিডেন্টাল মানে অ্যাক্সিডেন্ট হয় একটা, আরেকটা হয় ইনসিডেন্ট। অ্যাক্সিডেন্টটা খারাপ, ইনসিডেন্টটা হুট করে কিছু হয়ে যাওয়া। অ্যাক্সিডেন্টটাও ইনসিডেন্ট। তো হুট করে কোনো কিছু শেখাকেও ইনসিডেন্টাল লার্নিং বলে। এক্সাম্পল কিছু দিয়েছে, বলছে যে লার্নিং দ্যাট অকার্স বাই অ্যাক্সিডেন্ট হোয়াইল ডুইং সামথিং এলস, অন্য কিছু করতে গিয়ে অন্য কিছু জানতে পেরে যায়, সেটাই হচ্ছে ইনসিডেন্টাল লার্নিং। যেমন তোমরা ম্যাপ নিয়ে যখন পড়েছিলে, ওখানটাতে ম্যাপ ছিল, এতটুকু বোর্ড ছিল আমাদের প্রথম দিকে, মনে আছে। তো সেখানটাতে ম্যাপ পড়েছিলে, ওটা জিকেতে আজকে কাজে লাগছে, ইনসিডেন্টাল লার্নিং। তো এই হচ্ছে বিষয়। প্রথমে একদম প্রথম নিচে 15 তারিখের আশপাশে রোট লার্নিং যেটা মেমোরির মাধ্যমে করছে, এটা কি ভালো না খারাপ, খারাপ। ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড স্পেশাল নিডস বলার কিছু নেই, তোমরা সবই জানো। অ্যাসেসমেন্ট তোমরা সবই জানো, যার কারণে মুখস্থ করছে, মেমোরি দিয়ে করছে, বাচ্চা তো সায়েন্টিস্ট, তাই না। এখানে দেখো হিউরিস্টিক মেথড আবার এসছে। বাচ্চা কি করছে, এ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ হোয়ার স্টুডেন্টস ফাইন্ড আউট থিংস ফর দেমসেলভস, যেখানটাতে ও নিজে নিজে খুঁজে খুঁজে প্রবলেম সলভ করবে ডিসকভার করার মাধ্যমে। তাহলে হিউরিস্টিক মেথড আর ডিসকভার মেথড একই রকম। কগনিটিভ ডিসোনেন্স, রেজোনেন্স শুনেছ, রেজোনেন্স কি, না না রেজিস্ট্যান্স রোধ, আইডিয়া আছে রেজোনেন্স সম্বন্ধে। কে কে গান কর, হারমোনিয়াম কে কে বাজাও, 1 2, আর কেউ না।
হারমোনিয়ামে দেখবে যে একদম যেটা লাস্টের সা, তারপরে তো একটা সা থাকে, ওই দুটো সা একসাথে চেপে ব্লো করবে, দেখবো সাউন্ডটা একবার বাড়ছে একবার কমছে, হয়তো। তো বেসিক্যালি সাউন্ড দিয়ে সাউন্ডকে কমানো যায়, বা লাইট দিয়ে অন্ধকার তৈরি করা যায়, যেটা আমরা অনেক পরে জানতে পেরেছিলাম। এগুলো ওয়েভ থিওরি, লাইটের ওয়েভ থিওরি, সাউন্ড তো ওয়েভ আমরা জানি। লাইট দিয়ে অন্ধকার তৈরি করা যায়, জানো? দুটো লাইট এমনভাবে ফেলতে হবে যে অন্ধকার তৈরি হয়ে যাবে। এই জিনিসটাই, এটাকে বলে রেজোনেন্স। এটাকেই কাজে লাগানো হয় নয়েজ ক্যান্সেলেশনে। আমাদের কানে যে হেডফোনে নয়েজ ক্যান্সেলেশন থাকে, মানে যে ওয়েভের সাউন্ড আসছে, ধরে নাও এই ওয়েভের সাউন্ড আসছে, তুমি যদি এর বিপরীত ওয়েভ তৈরি করতে পারো এরকম, তাহলে কি হচ্ছে, এটা উপরের দিকে যতটা গেছে এর নিচে ততটা গেছে, তখন এটা কি হয়, ফ্ল্যাট হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়, ঠিক আছে? আরেকটা হয়, ধরে নাও এইভাবে এইভাবে যাচ্ছে, বা ধরো নর্মাল ওয়েভ যাচ্ছে এরম 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 করে, তুমি আরেকটা ওয়েভ পাঠালে যেটাও এরকম 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 করেই গেল, মানে নিচের সা আর উপরের সা দুটো একই ওয়েভ, একই ধরনের, একটু আলাদা থাকে, তখন কি হবে, কোনো কোনো জায়গায় খুব বেড়ে যাবে আর কোনো কোনো জায়গায় সাউন্ড কমে যাবে, কোনো কোনো জায়গায় খুব বেড়ে যাবে, কোনো কোনো জায়গায় সাউন্ড কমে যাবে। এটা তুমি খুব জোরে শুনতে হবে, এটা তুমি শুনতে পাবে না, এটা এখানে জোরে আলো হচ্ছে, এখানেও জোরে আলো হচ্ছে, এখানে আলো হচ্ছে না। তো এটা হলো রেজোনেন্স, মানে একটার দ্বারা একটাকে প্রভাবিত করা। আর এটা রেজোনেন্স অন্য কোনোভাবেও হতে পারে, দুটো সংখ্যা বাজলেও হতে পারে, একই ধরনের জিনিস দুটো যদি উৎপত্তি থেকে মানে হয়, দুটো একই জিনিস থেকে, তাহলে হতে পারে। তো এইটারই মতো একটা জিনিস হচ্ছে, দেখো ডিজোনেন্স লেখা আছে, কগনিটিভ ডিজোনেন্স। কগনিটিভ ডিজোনেন্সটা কি বলছে, এটা একটা ডিসকমফোর্ট ফেল্ট হোয়েন এ পারসন হোল্ডস টু কনফ্লিক্টস বিলিফ অর আইডিয়াস, টু কনফ্লিক্টিং বিলিফ অর আইডিয়াস, মানে দুটো আইডিয়া রয়েছে বা দুটো বিলিফ রয়েছে, বিশ্বাস রয়েছে, এই দুটোর মধ্যে যখন যুদ্ধ লেগে যায়, তখন সেটা হচ্ছে কি, তখন সেটাকে বলছে কগনিটিভ ডিজোনেন্স। হলো। এরপরে দুটো ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড আর ডিডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথডটা কি বলছে, টিচিং দ্যাট মুভস ফ্রম স্পেসিফিক এক্সাম্পলস টু জেনারেল রুলস। আমি তোমাকে এক্সাম্পল দিতে 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 তুমি কি করলে, সংজ্ঞা তৈরি করলে, সেটা হলো ইন্ডাকটিভ। তুমি তৈরি করছো, যেহেতু ইন্ডিউস করছে এটা আমি তোমার মধ্যে। ইন্ডিউস মানে মনে আছে তো, ইন্ডিউস করা মানে ডাইরেক্ট কিছু না করে দেওয়া, ধীরে ধীরে, মানে ধরো তোমাদের ব্যাচে কোনো একটা ভালো মেয়ে আছে বা ভালো ছেলে আছে, যে প্রত্যেকদিন তোমাদের সঙ্গে পড়তে আসে, তার ফলে তোমরা ভালো হয়ে যাবে 30 দিনে। তো এটা হলো ইন্ডিউসড হওয়া। আর আমি জোর করে করে করাচ্ছি, সেটা আলাদা জিনিস। তুমি ওর দ্বারা মোটিভেটেড হচ্ছে বা ওকে দেখে ইয়ে করছে, এটা ইন্ডিউসড। তো ইন্ডাকটিভ মেথডে কি হবে, ইন্ডাকটিভ মেথডে তার মানে নিশ্চয়ই প্রথমে জেনারেল জিনিস, প্রথমে নিশ্চয়ই এক্সাম্পল দেওয়া হবে, সেখান থেকে তুমি তৈরি করবে, তাই না? তাহলে এক্সাম্পল থেকে তুমি রুল তৈরি করলে। ডিডাকটিভ মেথড কি, ডিডাকটিভ মানে ভাঙবে, এবার ডিডিউস করছো, রিডিউস মানে ভাঙা, তাই না? তাহলে সংজ্ঞা থেকে তুমি বিভিন্ন এক্সাম্পল পাচ্ছ ডিডিউস করে করে। হলো ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড। ব্যাস, আজকের ক্লাস আমরা এখানেই কমপ্লিট করলাম।